স্যার আসলে সিকে চেক পয়েন্ট সলিউশন রাফিন কি বলছো বুঝি নাই। চেক পয়েন্ট সলিউশন গুলো করাবেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে হোমওয়ার্কটা ছিল, যে এক্সাম প্র্যাকটিস আর চেক পয়েন্ট কোশ্চেন গুলোর যে হোমওয়ার্কটা ছিল, ওগুলোর মধ্যে কোন কোন কোশ্চেনে প্রবলেম ফেস করছো, কতগুলোর তো সলিউশন সাথে ভিডিও দিয়ে দিছিলাম, বাট স্টিল যদি কোনো প্রবলেম থাকে আর যেগুলোর সলিউশন পাও নাই, ওগুলা রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তো তাহলে ওগুলো দেখাই দিব আর কি। আমাদের তো প্রজেক্টাইলের চেক পয়েন্ট কোশ্চেন গুলো বাকি ছিল নাকি? ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল আমাদের এই প্রজেক্টাইলের চেক পয়েন্ট কোশ্চেন থেকে তো শুরু হয়েছিল হোমওয়ার্কটা রাফিন। আচ্ছা, ভলিউমের এটার কি প্রবলেম বুঝতেছি না, তোমাদের কথা একটু আস্তে শোনা যায়। গুড ইভিনিং, ইভিনিং মাশরিক। আচ্ছা, তো তাহলে তোমাদের এই প্রজেক্টাইলের যে চেক পয়েন্ট কোশ্চেন গুলি আছে, এগুলা থেকে কারো কোনো প্রবলেম ফেস করছো যে অ্যানসার করতে পারো নাই বা কোনো কোশ্চেন এক্সপ্লেইন করতে হবে এমন টাইপের? 2 নাম্বার। কোশ্চেন নাম্বার 2, ওকে। ভাইয়া অ্যাডিং ফোর্সেস একটা প্রবলেম ছিল 4 নাম্বারে। ও আচ্ছা, অ্যাডিং ফোর্সেসও ছিল, ওকে। হ্যাঁ ওকে, অ্যাডিং ফোর্সেস এর কত নাম্বার? 4 নাম্বারটা। আচ্ছা, প্যারালেলোগ্রাম রুল, তোমাদেরকে কি প্যারালেলোগ্রাম রুল দেখানো হয়েছিল? না। আচ্ছা, এইটার ভিডিওটা তাহলে আমি দিব আর কি। তো এর জন্য এই জিনিসটা এখন আমরা ইয়ে করব না, যে প্যারালেলোগ্রাম রুল নামের একটা রুল ইউজ করে যে এরকম স্কেল ডায়াগ্রাম আমরা ড্র করি না, তো এরকম স্কেল ডায়াগ্রাম ড্র করে এরকম রেজাল্টেন্ট ফোর্স গুলি বের করা যায়, ঠিক আছে? এই ভিডিওটা কেমনে মিস গেল, দাঁড়াও আমি ভিডিও লিংকটা এখন আগে গ্রুপে দিয়ে রাখি, পরে না হলে ভুলে যাব। স্কেল ডায়াগ্রাম না, এটা কিসের? স্কেল ডায়াগ্রামের এগুলো আসলে সামনাসামনি ক্লাসে ওরকম ভালো হয়, তাই এখানের মধ্যে আমরা দেখি যে কোনটা কোনটা এখানে বাকি। স্কেল ডায়াগ্রামের লেকচারটা কই? ওকে, আচ্ছা এইখানে চ্যাটের মধ্যেও দিয়ে রাখতেছি, প্লাস
তোমাদের মেইন মেসেঞ্জার গ্রুপের মধ্যে দিয়ে দিতেছি। ওকে, তো তাহলে পরে এই লেকচারটা তোমরা দেখো। তো এখানের মধ্যে থেকে স্কেল ডায়াগ্রামের এগুলা কয়টা ব্যাপার কভার হবে। আমরা আসলে গভর্নমেন্টের উপর আর কোনো ভরসা নাই। আজকের সময় টিভির এরকম নিউজ দেখছো যে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত জেনারেল হলিডে এরকম অ্যানাউন্স করে দিতে পারে, যেরকম লকডাউনের মতো আবার 1 উইকের মতো এরকম অ্যানাউন্স করতে পারে আর কি, বুঝছো? তো এগুলা করোনা আসলে শেষ হয়ে যাবে এরকম এক্সপেক্ট করাটা ভুল। যে ভেরি সুন আমাদের ইন পার্সন ক্লাসে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সবগুলা জিনিস এই করোনার জন্য পিছাইতেছে। সো এই অ্যাডিং ফোর্সেস এর ওই চ্যাপ্টারের ওই ব্যাপারটা তোমরা ফার্স্ট এই ভিডিওটা দেখার পর দেন একবার ট্রাই করো, দেন আমরা আবার আলাদা করে দেখাবো না, ঠিক আছে কাবিও? আচ্ছা, ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 2 বলতেছিল কি মথর প্রজেক্টাইলের? ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা দেখি যে কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে। জাসরিনও তো মনে হয় বলতেছিল যে কোনটা যেন অ্যানসারের সাথে মিলে না, কোনটা? আমারও ওই 2 নাম্বারটাই মিলে না। 2 নাম্বারটা মিলে না। ওকে, কি বলতেছে? The boy in question 1 now throws his ball horizontally out of a high window with a velocity of 3.1 meter per second. তো তার মানে তার বাসা মনে করো অনেক উঁচা, ঠিক আছে? মানে উঁচা একটা বিল্ডিং এ থাকে। তো এখন এখান থেকে কি করছে, সে জানালা দিয়ে হরাইজন্টালি বল থ্রো করছে। তো এখন বল তাহলে কি করবে, এরকম একটা হরাইজন্টাল প্রজেক্টাইল যেভাবে করে যায় ওইভাবে করে বলটা মুভ করবে, তাই তো? এন্ড কত ভেলোসিটিতে থ্রো করছে সে? 3.1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন বললো কি যে হাউ লং ইট উইল টেক টু রিচ দ্য গ্রাউন্ড 18 মিটার বিলো। তো তাহলে আমরা এটা যদি নোটপ্যাড এর মধ্যে ড্র করি, ওকে, তো তাহলে এটা হলো প্রজেক্টাইলের যে পেজ নাম্বার 29 কোশ্চেন নাম্বার 2। তো সে একটা হাই বিল্ডিং, ওইটার একটা জানালা দিয়ে একটা বল থ্রো করছে হরাইজন্টালি। তো বলটা এরকম এমন ভাবে পড়বে নিচে। তো কত হাইট উপর থেকে পড়বে? 18 মিটার। ওকে, এখন দেখো এখানের মধ্যে আমরা ইনফরমেশন গুলা কি কি জানি। সে কত স্পিডে থ্রো করছে? 3.1 মিটার পার সেকেন্ড, নাকি? ইয়েস। তো 3.1 মিটার পার সেকেন্ড স্পিডে সে হরাইজন্টালি থ্রো করছে। সো হোয়াট আর দ্য ইনফরমেশনস দ্যাট ইউ নো? ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি কত? 3.1, তাই তো জাস্টিন? সো তাহলে ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি, হরাইজন্টাল মোশন আর ভার্টিক্যাল মোশন, তো কোনটার কি জানি আমরা দেখি। তো ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি হলো 3.1 মিটার পার সেকেন্ড। হরাইজন্টাল ভেলোসিটির আর কোন ইনফরমেশনই আমরা জানি না। একটা জিনিস জানি যে অ্যাসেলারেশন 0, যে একটা প্রজেক্টাইল থ্রো করার পর হরাইজন্টাল ডিরেকশনে তো তার উপরে কোনো ফোর্স কাজ করবে না, করবে? তো তাহলে পরে হরাইজন্টাল ডিরেকশনে যদি কোনো ফোর্স কাজ না করে, তো তাহলে হরাইজন্টাল ডিরেকশনে অ্যাসেলারেশন কত হবে? 0 হবে। তো তাহলে এটা গেল। আচ্ছা, আর ভার্টিক্যাল মোশন নিয়ে আমরা কি জানি? ইনিশিয়াল ভেলোসিটি কত এখানে মতকর? 0, বিকজ ইনিশিয়ালি হরাইজন্টালি থ্রো করছে। তো তাহলে ইনিশিয়াল ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ভেলোসিটি নাই। তো তাহলে ভার্টিক্যাল ইনিশিয়াল ভেলোসিটিটা কত হবে? 0 হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এরপরে হাইট, যে কত হাইট উপর থেকে পড়তেছে?
18 মিটার হাইট উপর থেকে পড়বে, তো তাহলে পরে ডিসপ্লেসমেন্ট, যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে 18, এটা আমরা জানি। এখন আরেকটা জিনিস কি দেখো তো, যে ইনিশিয়াল ভেলোসিটি 0, তো তাহলে অ্যাসেলারেশনটা কি হবে, যে জি যাতে হবে পজিটিভ নাকি নেগেটিভ? ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0 হলে পরে জিটা কি হবে, পজিটিভ হবে। কত? পজিটিভ। পজিটিভ 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তাহলে এখানের মধ্যে আমরা তিনটে ইনফরমেশন জানি। তো আমাদের বের করতে বলছে কি টাইম, যে সে যে 18 মিটার উপর থেকে যে বলটাকে হরাইজন্টালি থ্রো করে ফেলে দিছে, তো তাহলে এই বলটার গ্রাউন্ডে রিচ করতে কত সময় লাগবে। তো এ নাম্বারে আমরা কি করব, এই ভার্টিক্যাল মোশন কনসিডার করব। তো এখন কোন ফর্মুলা ইউজ করা যায়, h = ut + ½ gt স্কয়ার নাকি? সো এখন h = u, এখানে 0, তো টাইম এটা জানি না, প্লাস হাফ ইনটু g ইনটু t স্কয়ার। তো এটা পুরাটা 0 হয়ে যাবে, যে ut 0। তো এখন তাহলে t = what, t = 2h/g √over। তো তাহলে √2 * 18 / 9.81, এটা করলে পরে কত আসে? 1.9। 1.92, এটা ওকে। সো তাহলে আমরা এটা লিখতে পারি আর 1.9 লিখতে পারি, বিকজ গিভেন ইনফরমেশন আমাদের টু সিগনিফিকেন্ট ফিগারে। তো আমরা এটাকে 1.9 সেকেন্ডস এমন লিখতে পারি। সো এটা হলো কি, দ্য টাইম টেকেন ফর দ্য বল টু রিচ দ্য গ্রাউন্ড ফ্রম 18 মিটার হাইট। তো এ নাম্বারে তো কোনো প্রবলেম হয় নাই নাকি কাবিও? না না, এবার পারবো, ঠিক আছে। কি ভুল গেছিল? এই যে টাইমটাই 1.92 আসতেছিল না। ও তো কেন আসতেছিল না, কি করতেছিল যে আসে নাই? ওটা হইলো তোমার এই যে ভার্টিক্যাল মোশন কনসিডার করি নাই। হরাইজন্টাল মোশন কনসিডার করে তোমরা টাইম কেমনে বের করার ট্রাই করছিলা? না না না, হরিজন্টাল আমরা না লাইক হাইট থেকে বলছে না, তো এটা আমরা খেয়াল করিনি। আমরা খালি হরিজন্টাল ভাবে ভাবতেছিলাম, যে ভার্টিক্যাল মোশনও আছে, এটা আমরা বুঝিনি। আচ্ছা, তো এই জিনিসটা তো আমাদের ভাইটাল একটা জিনিস। ঠিক আছে, তো তাহলে এ নাম্বার এখন তো বুঝতে পারছো জাসরিন? আচ্ছা, জাসরিনের কথা কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাইতেছো? না। একটু দূরে থেকে আসে কেমন যেন লাগে আর কি ওর কথাটা। হ্যাঁ বুঝছি ভাইয়া। হ্যাঁ, এখন বুঝতে পারছি যে বুঝছো, কিন্তু তোমার কথা অনেক দূরে থেকে আসে, বুঝছো? তুমি কি ইয়ারফোন ইউজ করো? হ্যাঁ তাহলে ইয়ারফোনে মনে হয় স্পিকার একটু প্রবলেম হয়েছে। ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে প্রজেক্টাইলের এই কোশ্চেনটা আমাদের গেল। প্রজেক্টাইলের আর কোনো কোশ্চেনে কি কারো প্রবলেম আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, হাইটটা আমরা কত নেগেটিভ ধরি? হাইট আমরা নেগেটিভ ধরবো যদি এমন করে, কেমন করে আমাদের এখানের মধ্যে খেয়াল করো, কয়েকটা ব্যাপার আছে যেখানে আমাদের সাইন কনভেনশন গুলো ইম্পর্টেন্ট। কেমন জিনিস ব্যাপারটা দেখো, জি আর এইচ, এই দুইটা জিনিস, এই জিনিসটা অলওয়েজ মনে রাখবা আর কি। ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি আপওয়ার্ড হয়, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি ডাউনওয়ার্ড হয়, আর ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি 0 হয়, তো তাহলে এই তিনটা সিচুয়েশনে কোন সময় জি পজিটিভ হবে, কোন সময় জি নেগেটিভ হবে, এইটা যেমন ভাবে কাজ করে হাইটের জন্য সেম ভাবে কাজ করে। ঠিক আছে, জি যদি পজিটিভ হয় হাইটও পজিটিভ, জি যদি নেগেটিভ হয় হাইটও নেগেটিভ। বুঝতে পারছো? তো এখন এখানে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি আপওয়ার্ড হলে জি কে কি ধরি আমরা কাবিও? নেগেটিভ। তো তাহলে হাইটটাকে আমরা কি ধরবো? নেগেটিভ নেগেটিভ। ধরবো। কোন হাইট? যেই যদি নিচে নামে আর কি। ঠিক আছে, যে আপওয়ার্ড ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি আপওয়ার্ড, তো তার মানে আপওয়ার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ। তো মনে করো বিল্ডিং থেকে তো সে হরাইজন্টালি থ্রো করছে,
তো ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0 ছিল, তো এর জন্য হাইটটাকে কি ধরছে, এই যে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0 হলে জি পজিটিভ হয়, তো এর জন্য হাইটটাকে কি ধরছে, পজিটিভ ধরছে। ঠিক আছে, দেন আমরা মনে আছে লাস্ট দিন যে একটা ম্যাথ করছিলাম যে ওই ওয়ার্কশিটের থেকে প্রজেক্টাইলের যে একটা লং জাম্পার সে একটা সার্টেন ডিসটেন্স দৌড়ায় এসে যে এখান থেকে এরকম এখান থেকে লাফ দিল, দেন এরকম নিচে নামলো। তো এখন এখানের জন্য দেখো জাসলিন, এইটা ছিল তোমার ইনিশিয়াল হাইট, তাই তো, লাফ দেওয়ার আগে। তো এখন এখানে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কি আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হলো আপওয়ার্ড নাকি? ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি আপওয়ার্ড, তো তাহলে পরে আমাদের জি ছিল কত, নেগেটিভ। তো তাহলে এখানে যে একটা সার্টেন হাইট সে নিচে নামতেছে, তো তাহলে হাইটটাও কি হবে, নেগেটিভ হবে। বুঝতে পারছো? আচ্ছা, আর এখানের জন্য জি যদি ডাউনওয়ার্ড হয়, কি বলে, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ডাউনওয়ার্ড হলে জি পজিটিভ, এইচ ও পজিটিভ, তেমন টাইপের ব্যাপার। ওকে, তো এইগুলো আমাদের সাইন গুলা, যে ডিরেকশন গুলার কনভেনশন গুলো আমাদের মাথায় রাখা লাগবে। আচ্ছা, সো রাফিনের প্রবলেম হলো 3 এর বি তে। আচ্ছা, এখন এই ব্যাপারটা, এইটা তো তোমাদেরকে মনে হয় মে ব্যাচের ভিডিও দিছিলাম নাকি, দেই নাই? হ্যালো, ওয়ার্ক এন্ড পাওয়ার একটা দেওয়া হয়েছিল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক একটা দেওয়া হয়েছিল। আচ্ছা, প্রজেক্টাইলেরটা দেই নাই না? আচ্ছা, প্রজেক্টাইলেরটাও দিয়ে দিব, তাও এখানের মধ্যে আমরা এক্সপ্লেইন করি। তোমরা পারছো 3 নাম্বার? 3 এর এ পারছি, বি পারিনি। ওকে, ঠিক আছে, তো তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 টা এখানের মধ্যে একটা কাজ করে, দাঁড়াও আমি এই ভিডিওটা বের করি, দেন এই ভিডিওটা দেখাই, তাইলে পরে আরো ভালো মতো বুঝবা। 1 মিনিট। বি নাম্বারে বলতেছে হাউ ফার অ্যাওয়ে হরাইজন্টালি শুড, তুমি এ নাম্বারে তে আমি কোশ্চেন নাম্বার 1 আর 2। ওকে, তো এখন এখানের মধ্যে কোশ্চেন নাম্বার 1 আর 2 বেসিক্যালি ছিল তোমার, কোশ্চেন নাম্বার 1 টা পিওরলি ভার্টিক্যাল ডিরেকশনের মুভমেন্ট নিয়ে ডিল করতেছিল, ঠিক আছে, আর কোশ্চেন নাম্বার 2 টা হরাইজন্টাল মোশন নিয়ে এরকম ডিল করতেছিল। এন্ড কোশ্চেন নাম্বার 3 তে আমাদের অ্যাকচুয়াল প্রজেক্টাইল মোশন, যে এট আ টাইম হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিরেকশনে মোশন নিয়ে কোশ্চেন নাম্বার 3 টা, ঠিক আছে। তখন কোশ্চেন নাম্বার 3 এর এখানের মধ্যে এক্সপ্লেনেশনটা ফার্স্টে দেখো। ওকে, এইটা ফার্স্টে দেখার পর দেন তাও যদি কনফিউশন থাকে দেন তাহলে আমরা ওরকম ডিসকাস করব। সাউন্ড কি ঠিকমতো শোনা যায় ভিডিওতে, নাকি তোমরা নিজেরা আলাদা এখন দেখবা? দেখো তো ফার্স্ট একটু সাউন্ডটা। নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে? ঠিক আছে, তো তাহলে কোশ্চেন নাম্বার 1 আর 2 আমরা বাদ দেই, অলরেডি বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। ওকে, সো ভলিউম একটু কম, তো তোমরা একটা কাজ করো যে 1 মিনিট 6 কি বলো 1 আওয়ার 6 মিনিট 32 সেকেন্ড থেকে ভিডিওটা ফার্স্ট একটু দেখো, ঠিক আছে। আর আমার একটা ইম্পর্টেন্ট একটা কল আসতেছে, আমি ফার্স্ট একটু কলটা একটু রিসিভ করা লাগবে আর কি, ঠিক আছে। তো তোমরা ফার্স্ট একটা কাজ করো যে 1 আওয়ার 6 মিনিট 32 সেকেন্ড যে ভিডিও লিংকটা তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, ওই ভিডিওটা ফার্স্ট একটু দেখো, এই কোশ্চেন নাম্বার 3 এর সলিউশনটা, ঠিক আছে রাফিন? ওকে, ওকে, তো সাদিয়া আপু কল দিছিল ইম্পর্টেন্ট যে প্রেডিক্টরের ওদের ব্যাচগুলো নিয়ে কি করবে না করবে এগুলা নিয়ে কথা বলার জন্য। আচ্ছা, তো এখন ভিডিওটা যে দেখছো, এখন দেখে কি বুঝতে পারছো কোশ্চেন নাম্বার 3 রাফিন? হ্যাঁ। ওকে, তো তাহলে পরে আমাদের এই ব্যাপারটা হলো যে এট আ টাইম যে ওই বাস্কেটবলের ওই হুপের ভিতর দিয়ে বলটা যাবে নাকি, এই ব্যাপারটা হলো যে এট আ টাইম কি করতে হবে তোমার, এক্স্যাক্টলি হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ওই ডিসটেন্স গুলা এট আ টাইম যে
সুন্দর মতো মিলতে হবে, ঠিক আছে? যদি মনে করো যে ভার্টিক্যাল ডিসটেন্সটা বেশি, ওই টাইমে হরাইজন্টাল ডিসটেন্সটা কম, তো তখন কি করবে? ভার্টিক্যাল ডিসটেন্স বেশি মানে এটা বলটা কি করবে, বাস্কেটবলের ওই হুপের ভিতর দিয়ে না যেয়ে উপর দিয়ে চলে যাবে আর কি, ঠিক আছে? তো তাহলে পরে এগুলা টাইমে তখন কি হবে না, বাস্কেট হবে না। তো একদম এক্স্যাক্টলি হোয়াট নিডস টু বি ডান, যে বাস্কেটবল যখন নাকি এরকম থ্রো করবা, এই বাস্কেটবলের এই হুপের ভিতর দিয়ে যাবে নাকি না, এটা ডিপেন্ড করবে কিসের উপর? at a time horizontal and exactly this amount of vertical distance তার কভার করতে হবে। সো এমন টাইপের ক্যালকুলেশন গুলি এই যে চেক পয়েন্টে তো মাত্র একটা করলা, তাহলে বুঝে গেছো। সো এই জিনিসটা তোমাদের, ভাইয়া হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, তুমি তো হরিজন্টাল ডিসটেন্সটা ধরে আগে টাইমটা বের করছো, কিন্তু মানে তুমি বুঝলা কিভাবে যে হরিজন্টাল ডিসটেন্স 3 মিটারইও কভার করবে? 0.90 ধরেও কি টাইমটা বের করতে পারতাম না? তুমি যদি এইটা ধরে টাইম বের করো, কোনটা, যে 0.90 মিটার অ্যাবাভ দা পয়েন্ট অফ রিলিজ, ঠিক আছে? 0.90 ধরে তুমি কি করলা, টাইম বের করলা। হ্যাঁ ভালো কথা, তুমি টাইমটা বের করলে। এখন তোমার টাইম কয়টা আসে দেখো তো, 0.90 ধরলে দুইটা টাইম আসে, তাই না? দেখো তুমি ফার্স্টে আমরা ক্যালকুলেশনটা করি, তুমি ভালো একটা কথা বলছো, এই ক্যালকুলেশনটা করি। আর এই ব্যাপারগুলো আমি আগে থেকে কিভাবে বললাম যে দুইটা টাইম আসবে, বিকজ এই যে বলটা এমন যাবে, একবার এইখানে 0.9 মিটার ভার্টিক্যাল হাইট, একবার এইখানে 0.90 মিটার ভার্টিক্যাল হাইট। তো তাহলে 0.90 মিটার ভার্টিক্যাল হাইট সে কয়বার আসতেছে? একবার নিচে থেকে উপরে যাইতে সময় একবার রিচ করে, একবার উপর থেকে নিচে নামতে সময় রিচ করে। এগুলা ব্যাপারের জন্য তোমাদেরকে যে অলওয়েজ একটা জিনিস নিয়ে ফোকাস করতে বলি, গ্রাফস, ঠিক আছে? যে গ্রাফের এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলা কোনটা কোথায় হয়, ঠিক আছে, টার্নিং পয়েন্টটা কোথায়, এন্ড এভরিথিং, এই ব্যাপারগুলিতে যে গ্রাফ তোমাদের মাথায় যত ক্লিয়ার থাকবে, তত এইসব জিনিসগুলো তোমরা ভালো মতো বের করতে বুঝতে পারবা। তো আমি তোমাকে দেখাই যে আসলে ব্যাপারগুলি কি হচ্ছে। যে তুমি কি করতে চাও, যে 0.90 মিটার হাইট ধরে তুমি টাইম বের করতে চাও, যে কোন কোন টাইমে সে এত হাইটে আছে। আচ্ছা এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। সার্বিক কি কোশ্চেন গুলি সলভ করছিল, চেক পয়েন্ট আর এক্সাম প্র্যাকটিস কোশ্চেন গুলো যে হোমওয়ার্ক ছিল? ভাই আমি চেক পয়েন্টটা করেছিলাম, আচ্ছা এক্সাম প্র্যাকটিসটা হয়নি। ঠিক আছে, এক্সাম প্র্যাকটিস গুলো করে ফেলতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সো জাসমিন চলে আসছে, ওকে। তার 1 মিনিট স্ক্রিন শেয়ারটা আবার দিয়ে নেই। আচ্ছা, সো জাসমিনের যে কথাটা, যে তুমি হরাইজন্টাল ডিসটেন্সটা ওই 3 মিটার ধরে দেন কেন বের করছো, 0.9 মিটার ভার্টিক্যাল হাইট ধরে কেন টাইমটা বের করা হয় নাই? তো এখন এখানের মধ্যে টাইমটা যদি আমরা বের করি, দেখো আমাদের ইনফরমেশন গুলো কি কি জানি। এই যে if the hoop is 0.90 meter above the point of release, will the ball rise high enough to go through the hoop? তো এর আগে ইনফরমেশন আমাদের দিছিল যে 6 মিটার পার সেকেন্ডে থ্রো করতেছে at an angle 40 degree to the vertical। তো ভার্টিক্যালের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে থেটাটা কার সাথে ক্রিয়েট হচ্ছে, নট উইথ দ্য হরাইজন্টাল বাট উইথ দ্য ভার্টিক্যাল। তো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হবে, ভেলোসিটি কত, 6 না? হ্যাঁ 6 cos 40। তো তাহলে পরে ভার্টিক্যালটা হবে cos আর হরাইজন্টালটা হবে sin, বিকজ যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos হয়, এমন টাইপের ব্যাপার। ওকে, তো এখন তাহলে এখানের জন্য আমরা যদি ব্যাপারটা দেখি যে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি, ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি। সো এখন তুমি কি করতে চাও, 0.90 মিটার ভার্টিক্যাল হাইটের জন্য তুমি টাইমটা বের করতে চাও, তাই তো জাসমিন? তো লেটস সি, তো কনসিডার ভার্টিক্যাল মোশন। তো এখন ইউ নো দ্য ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি, দ্যাট ইজ 6 cos 40। এখন ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কি আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড?
আপওয়ার্ড। তো তাহলে পরে আপওয়ার্ড আমরা পজিটিভ ধরবো, ডাউনওয়ার্ড আমরা নেগেটিভ ধরবো। তো এখন তাহলে জি এর ভ্যালু কি হবে? নেগেটিভ 9.81। আর কত হাইটের জন্য তুমি ধরতে চাচ্ছ? 0.90 মিটার আপওয়ার্ড ডিরেকশনে হাইট। তো এই হাইট পজিটিভ, ঠিক আছে? যে হাইটটা আমাদের পয়েন্ট অফ রিলিজ থেকে উপরে নাকি নিচে? তুমি কি বাস্কেটবল উপর থেকে থ্রো করো নাকি নিচে থেকে থ্রো করো? বলটা উপরে যায় দেন বাস্কেটের ভিতর দিয়ে পড়ে, নিচে থেকে থ্রো করো না? তো তাহলে হাইটটা এখানে কত? 0.90 মিটার। সো দিস আর দ্য ইনফরমেশন দ্যাট ইউ নো। এখন তুমি টাইম বের করবা, রাইট তাসরিন? জি ভাইয়া। টাইম বের করার জন্য কোন ফর্মুলা ইউজ করলে ভালো হয়? এই যে h equals to ut plus half gt square। এইটা, ওকে। সো এখন তাহলে এখানে থেকে হাইট হলো 0.90, ইনিশিয়াল ভেলোসিটি হলো 6 cos 40 into t প্লাস হাফ ইনটু অ্যাসেলারেশন হলো নেগেটিভ 9.81, আর টাইম কত জানি না, টাইমটা বের করব। এখন দেখো তো টাইমের ভ্যালুগুলো কত কত আসে। দুইটা টাইম আসবে, দেখো কত কত আসে। ক্যালকুলেটরে ডিরেক্টলি করতে পারো না এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন গুলা? কাবিও বসাইতেছে ভাইয়া, দাঁড়া। ওকে। হ্যাঁ ভাইয়া, দুইটা আসে। হ্যাঁ, কত কত? 0.66 আর 0.28। এখন 0.66 এর জন্য একটা হরাইজন্টাল ডিসটেন্স বের করব, 0.28 এর জন্য একটা হরাইজন্টাল ডিসটেন্স বের করব, দেন দেখব যে কোনটা 3 মিটার হয় নাকি। যে হরাইজন্টাল ডিসটেন্স 3 মিটার আর ভার্টিক্যাল ডিসটেন্স 0.9 মিটার, এটা হইলে পরে তখন কি হবে? the ball will go through the basket. তো 0.66 নাকি 67 কোনটা? 0.66 ই করি, যেটাই বের করছো, ইনটু হরাইজন্টাল ভেলোসিটি কত? 6 sin 40। এটা করলে পরে কত আসে? 2.55। আর এটার জন্য তো সরি, এটা সেকেন্ড না, ভুলে সেকেন্ড লিখছে, এটা মিটার হবে। হরাইজন্টাল ডিসটেন্স বের করছি তো। তো তাহলে ব্যাপারটা এখানে 2.5 পাবে, আর এটা কত? 0.2। 1.08। কত বুঝি নাই? 1.08। 1.08। তো ব্যাপারটা আসলে কি হচ্ছে, তোমাদের এইসব ক্যালকুলেশন করলে ব্যাপারগুলো যদি একটু রিয়েল লাইফের সাথে চিন্তা করো তাহলে খুবই ভালো মতো মিলাইতে পারবা। হ্যাঁ, আমি তোমাদেরকে সিচুয়েশনটা বুঝাই যে আসলে কি হচ্ছে। এই তোমার হরাইজন্টাল গ্রাউন্ড, এই তোমার বাস্কেটবলের ওই হুপটা, এইখানে থেকে তুমি কি করবা? এইখান থেকে তুমি বাস্কেটবলটাকে থ্রো করবা আর কি, ঠিক আছে? সো এখন হোয়াট ইজ হ্যাপেনিং, তোমার থ্রোয়িং পজিশন থেকে বাস্কেটবলের হুপটা হরাইজন্টালি কত মিটার দূরে? 3 মিটার দূরে, তাই না? এটা হলো 3 মিটার দূরে। আর তোমার থ্রোয়িং পজিশন থেকে বাস্কেটবলের হুপটা কতটুকু উপরে? 0.90 মিটার উপরে, তাই তো জাসরিন? তো তাহলে ব্যাপারটা আসলে এমন হচ্ছে যে তুমি টাইম 0 সময় থ্রো করলা, টাইম যখন নাকি 0.28, এটা টাইম যখন নাকি 0.28, তখন সে 0.90 মিটারের এখানে আসছে। দেন টাইম যখন নাকি আবার 0.66,
সে তখন আবার কি করছে 0.90 মিটারের এখানে আসছে, দেন সে কি করছে এমন ভাবে পড়ে গেছে। তো এই যে এখানের মধ্যে দেখো এই ডিসটেন্সটা কত, হরাইজন্টাল ডিসটেন্স এটা হলো 2.55, আর এখানে হরাইজন্টাল ডিসটেন্সটা কত 1.08। তো ব্যাপারটা দেখো আসলে কি মিলে নাই। ডিড দ্য বল রাইজ হাই এনাফ টু গো থ্রু দ্য হুপ? ইয়েস, বলটা তো হুপের উপর দিয়ে যাওয়ার মতো এনাফ হাইট উপরে উঠছিল, কিন্তু সমস্যাটা কি হয়েছে, থ্রো যে করছে এনাফ হাইট উপরে উঠছে যে হুপের উপর দিয়ে যে দেন আবার কি করছে হুপটা পর্যন্ত যে হরাইজন্টালি হুপ পর্যন্ত রিচ করার আগে সে আবার নিচে নেমে গেছে। তো তার মানে কি হরাইজন্টাল যে পুশ দেওয়ার দরকার ছিল ওইটা কি করছে একটু কম দিছে, এর জন্য যে সে কি করে নাই এই যে 3 মিটারের এখানে যে তার কোথায় থাকা উচিত ছিল, বাস্কেটটার ভিতর দিয়ে যাওয়ার জন্য 3 মিটার হরাইজন্টাল ডিসটেন্স যখন ট্রাভেল করছে তখন তার হাইট হওয়ার দরকার ছিল 0.90, কিন্তু সে কি করছে 2.55 মিটারের এখানে এসে 0.90 মিটার হাইটে আছে। তো তার মানে কি এরপরে যত টাইম আরো সামনে বাড়াবে বলটা কি করতে থাকবে, তত আর নিচে পড়ে যেতে থাকবে না জাসরিন? তো তাহলে এই জিনিসটার জন্য কি করে না, এই জিনিসটার জন্য বলটা বাস্কেটের ভিতর দিয়ে যায় না। বুঝতে পারছো কাবিও? হ্যাঁ তো এই যে এইসব জিনিসগুলা এগুলা কিন্তু তোমাদের ম্যাথস এর কোয়াড্রেটিক ইকুয়েশন, যে তোমরা এরকম কতজনের স্ট্যাটাস দেখো, কতজন লাইফলেস এইসব স্ট্যাটাস শেয়ার দেয়, ঠিক আছে, বলে যে another day passed and I didn't use this formula, যে y equal to mx plus c এই ফর্মুলা ইউজ করি নাই, দেন y equal to ax square plus bx plus c এই ফর্মুলা ইউজ করে নাই, এমন এমন ভাবে চিন্তা করে। কিন্তু আমরা কিন্তু কন্টিনিউয়াসলি লাইফের মধ্যে না জেনেও আমরা কিন্তু এইসব ফর্মুলাগুলি ইউজ করে আসতেছি, আর এইসব ইউজ না করলে পরে এমন টাইপের ম্যাথ গুলি আমাদের আসলে বুঝতে প্রবলেম হয়। ঠিক আছে, যে তোমরা রুটস অফ দ্য ইকুয়েশন বের করা যে শিখতা পিওর ম্যাথসে, এই যে রুটস অফ দ্য ইকুয়েশন এসব বের করা মানেগুলা কি, তোমরা অনেকজনই আছো পিওর ম্যাথসে মনে করো 9 পাইছো, 8 পাইছো, 7 পাইছো, বাট স্টিল তোমরা আসলে এই সবগুলার মেইন মানেগুলাই জানো না। এগুলা হলো মেইন প্রবলেম, যে আসলে ম্যাথ এগুলা জাস্ট করার জন্য করলে পরে যখন করা শেষ হয়ে যায় তখন এগুলা জিনিসের আর অ্যাপ্লিকেশন বোঝা যায় না। বুঝতে পারছো? তো এগুলা আসলে কি করতে হয়, এগুলা অ্যাকচুয়ালি তোমার লাইফের সাথে রিলেট করতে পারতে হবে যে আসলে কি হচ্ছে এখানের মধ্যে ব্যাপারগুলা। ওকে, যে এখানের মধ্যে যে বলটা যে থ্রো করছে এটা কি একটা প্যারাবোলিক একটা পাথ যে ফলো করে, প্যারাবোলিক পাথ এই ব্যাপারটা তো শৈলী অ্যানসার দিছিল যখন নাকি আমরা প্রজেক্টাইল মোশন শুরু করছি, যে এটা কি শেপটাকে একটা প্যারাবোলা বলা হয়। তো এই সব টাইপের ব্যাপারগুলি দেন এই যে 0.90 মিটারের এখানে তার হরাইজন্টাল ডিসটেন্স গুলার ভ্যালু কত, এই সব ব্যাপারগুলো আমাদের প্রত্যেকটা যত এগুলা নিয়ে চিন্তা করবা, যে জাস্ট পড়ার সময় এটা নিয়ে চিন্তা করবা, এরপরে যায় আর এগুলা নিয়ে চিন্তা করবা না, তখন যায় সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে অন্য কাজে বিজি থাকবা, তাহলে পরে সমস্যা। তোমাদের এগুলা জিনিস যদি এসব গুলা নিয়ে তোমরা ইনভলভড না থাকো, পরে যে তোমাদের মেইন যে লেভেলস এর এক্সামের সময় তখন অনেক বড় ইফেক্ট ফেলবে। বুঝছো? তো এর জন্য এইগুলা ম্যাথ করতে সময় তোমাদের বুঝে বুঝে করার যে ব্যাপারগুলা বলি এইটাকে বলে বুঝে বুঝে করা। যে এই যে তুমি দেখলা বলটা কি করবে না, বলটা হুপের ভিতর দিয়ে যাবে না, তো কেন হুপটার ভিতর দিয়ে যাবে না এই ব্যাপারটা তোমার মাইন্ডে লজিক্যালি সেট আপ করতে হবে। আমি তো যে ভিডিওটা তোমরা মাত্র দেখে আসছো 15 মিনিট ধরে, তো ওই ভিডিওর মধ্যে এক্সপ্লেইন তো করছিলামই অলরেডি যে এটা একটা গ্রিডের মতো, যে এখানের মধ্যে স্পেসিফিক্যালি এত টাইমের সময় আর এত হরাইজন্টাল ডিসটেন্সের সময় এত ভার্টিক্যাল ডিসটেন্স কভার করতে হবে, তাহলে পরে কি করবে এক্স্যাক্টলি ইট উইল বি এবল টু গো থ্রু দা হুপ। ঠিক আছে, এইগুলা জায়গাতেই একটা ভালো স্টুডেন্ট আর একটা খারাপ স্টুডেন্টের মধ্যে এরকম ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়, যে ভালো স্টুডেন্ট কি করে সে এই ব্যাপারগুলোকে ফিল করতে পারে, সে বুঝতে পারে যে কোনটা কিভাবে কি হচ্ছে, সে তার মাথায় একটা ইমেজ ক্রিয়েট করে ফেলতে পারে। বুঝছো? তো এই সব ব্যাপারগুলাই তোমাদের করতে হবে, যে ফিজিক্সে যদি তোমরা এক্সেল করতে চাও এ লেভেলস এক্সামে, তো তোমাদের এইগুলা কাজগুলো করতে পারতে হবে। ওকে, তো এই ব্যাপারগুলো হলো ইম্পর্টেন্ট। এই যে 0.90 মিটার হাইট উপরে থাকার জন্য 0.90 মিটার হাইট উপরে থাকার জন্য সে এখন কোন কোন হরাইজন্টাল ডিসটেন্সের সময় এত হাইটে ছিল, এইসব ব্যাপারগুলা
দেন তোমরা যে M1 এ যে সব ম্যাথ গুলা করো না, এই যে একটা বল ভার্টিক্যালি এরকম উপরে থ্রো করছে, দেন তোমাকে ওরকম বলে যে what are the times or what is the interval of time that the ball spends above this amount of height, যে মনে করো একটা সার্টেন হাইটের উপরে কতক্ষণ একটা বল টাইম স্পেন্ড করে। তো ওখানের জন্য তোমার অ্যানসার গুলা কি আসে, অলওয়েজ তুমি দুইটা টাইম পাবা, বিকজ বলটা উপরে উঠতে সময় একবার এই হাইটটাকে ক্রস করতেছে, দেন উপরে উঠে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যেয়ে দেন আবার নিচে নামতে সময় এই হাইটটাকে ক্রস করতেছে। সো এই হাইট, এই টাইম আর এই টাইম, এই দুইটা টাইমের ভ্যালু গুলো তোমরা আসলে পাও, যে যখন নাকি এই যে h = ut + হাফ at স্কয়ার করলে পরে এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, যে t স্কয়ার আছে, তো তার মানে দুইটা টাইমের ভ্যালু পাবো। তো এমন টাইপের এইসব আমাদের ভ্যালু গুলি আসে, বুঝছো? তো এইসব ব্যাপারগুলো আমাদের গ্রাফ যত ভালো পারবা এই ভ্যালু গুলি তত ইজিলি তুমি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো প্রজেক্টাইল মোশনের চেক পয়েন্ট কোশ্চেন গুলো আমাদের গেল। ওকে, এরপরে আমরা দেখি আর কোন কোন কোশ্চেন গুলো আছে। এই যে এখানের মধ্যে তারা অনেক কিছু এমন এক্সপ্লেন করে করে বইটা এখানের মধ্যে যত পড়বা তত আরো ভালো মতো বুঝতে পারবা। দেন তোমাদের এই বই শেষ হইলে তোমাদেরকে আরেকটা বই দিব, সল্টার হর্নার্স। হ্যাঁ, সল্টার হর্নার্স এর ওদের একটা বই আছে। ওরা কি করে যে এডএক্সেল এর যে কোশ্চেন পেপার কোশ্চেন, যে তোমরা বুকলেট কিনছো না, বুকলেটের মধ্যে কিন্তু দেখবা যে অনেকগুলা টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন তারা সেট আপ করে, সেম টাইপের ক্যালকুলেশন এন্ড এভরিথিং, কিন্তু এক একটা ডিফারেন্ট সিচুয়েশন নিয়ে তারা ওরকম এক্সপ্লেইন করে এন্ড এভরিথিং। সো ওখানের মধ্যে আমাদের সল্টার হর্নার্স এর এই বইটা আচ্ছা, জাসরিন কি লিখছো? আচ্ছা ভাইয়া, তুমি যে টাইম 0.66 দিয়ে যখন ডিসটেন্সটা বের করলা, ওই ডিসটেন্সটা এ নাম্বারের ডিসটেন্স মিললো কিভাবে? হ্যাঁ, এখানের মধ্যে এ নাম্বারে কি বলছিল দেখো, 0.66 দিয়ে, এই যে 0.66 দিয়ে এখানের জন্য আমাদের হরাইজন্টাল ডিসটেন্স যেটা বের করছে, এটা তো এ নাম্বারে আমাদের এই জিনিসটাই চাইছে না, যে বলটা কি করবে, সে কি হাই এনাফ উপরে উঠবে নাকি না, ঠিক আছে? তো ওই জিনিসটা টেস্ট করার জন্য আমরা এটা করতেছিলাম। তো তাহলে ওই ম্যাক্সিমাম হাইটের ওখানের মধ্যে আমরা কম্পেয়ার করব যে 0.90 মিটারের উপরে সে উঠবে নাকি না, এমন টাইপের ব্যাপার, ঠিক আছে? তো এইগুলার জন্যই যে কোয়েশ্চেন গুলা তোমরা যখন নাকি ক্যালকুলেশন করবা, ভ্যালু গুলা কোইন্সিডেন্টালি মিলে গেলে পরে তখন একটু চিন্তা করবা যে কেন এটার সাথে এটা এমন মিলতেছে। হ্যাঁ, আচ্ছা, তো যেই কথাটা বলতেছিলাম যে সল্টার হর্নার্স এর এখানের মধ্যে কি, যে তোমাদের এই বইয়ের মধ্যে এডএক্সেল এর যেমন যেমন সিচুয়েশনাল কোয়েশ্চেন গুলা তারা দেয়, ওইসব সিচুয়েশনাল কোয়েশ্চেন গুলি দেখবা যে সল্টার হর্নার্স বই থেকে নেওয়া। ওকে, এই বইটা আমরা পড়বো যখন নাকি আমাদের এইসব কনসেপ্ট গুলি ক্লিয়ার হয়ে যাবে, তখন এই সল্টার হর্নার্স এর এই জিনিসটা পড়বো। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা না পড়লেই না, এটা হলো ফ্যাক্ট শিট। এগুলি ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরের চ্যানেলের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? যে ওদের যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটের মধ্যে ফ্যাক্ট শিট গুলি ইউনিট 1 ইউনিট 2 ওগুলা চ্যাপ্টার ওয়াইজও পাওয়া যায়, অ্যাজ আ হোল পুরো ইউনিট ওয়াইজও পাওয়া যায়, ঠিক আছে? তো এই ফ্যাক্ট শিট গুলো ওখানে থেকে ডাউনলোড করে, বা আমি ওটা তোমাদের গ্রুপে দিব। তো এই ফ্যাক্ট শিট গুলো পড়তে হবে, এগুলো আমাদের সিলেবাস শেষ হওয়ার পরে, কিন্তু ফার্স্ট অফ অল আমাদের মেইন ফোকাস দিয়ে পড়তে হবে এই মেইন স্টুডেন্ট বুকটা, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের এই এক্সাম প্র্যাকটিসের এই কোশ্চেন গুলা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? ওকে, দেন এনার্জির এই চেক পয়েন্ট কোশ্চেন গুলাতে
এক্সাম প্র্যাকটিসের 11 নাম্বারটা একটু বুঝাবা। এক্সাম প্র্যাকটিসের 11 নাম্বার। হ্যাঁ। ওকে, এই জিনিসটা আমরা বুকলেটেও পাবো, এই জিনিসটা আমরা এখানের মধ্যেও দেখি। কি বলতেছে যে ডিউরিং আ লেসন on Newton's laws of motion, a student says যে we don't really need to bother with Newton's first law. কেন? Because it is included in his second law. এখন বলতেছে state the first two laws of Newton's laws of motion and explain how the second law includes the first law. তো স্টুডেন্ট বলতেছে যে আমাদের নিউটনস ফার্স্ট ল নিয়ে আসলে এত বেশি মাথা ঘামানোর কোনো দরকার নাই, বিকজ নিউটনস ফার্স্ট লটা আসলে নিউটন সেকেন্ড ল এর মধ্যে ইনক্লুড করা। তো ব্যাপারটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে এই জিনিসটা নিয়ে আমাদেরকে এক্সপ্লেন করতে বলছে। তো ব্যাপারটা দেখো, নিউটনস ফার্স্ট ল অফ মোশন কি বলে বলো তো? an object at rest will stay at rest. ওই তো এটাই, যে যতক্ষণ না পর্যন্ত কোন একটা আনব্যালেন্সড ফোর্স অ্যাপ্লাই করা হবে কোন একটা অবজেক্টের উপর, সে যা করতেছিল তাই করতে থাকবে। মানে কি, সে যদি রেস্টে থাকতো তো তাহলে সারা জীবন রেস্টেই থাকবে, সে যদি মুভ করতে থাকতো সে সারা জীবন মুভমেন্টেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত তার উপরে কি হবে, একটা আনব্যালেন্সড ফোর্স অ্যাপ্লাই করা হবে, তাই না কাবিও? হ্যাঁ। আর সেকেন্ড ল অফ মোশনটা কি বলে? সেকেন্ড ল অফ মোশনটা বলে যে কোন একটা অবজেক্টের উপর আনব্যালেন্সড ফোর্স অ্যাপ্লাই করলে সে অ্যাসেলারেট করবে, মানে তার ভেলোসিটিতে একটা চেঞ্জ আসবে। তো দুইটা ব্যাপার তো একই হয়ে গেল। আসলে কেমন একই হয়ে গেল? ব্যাপারটা এমন যে সেকেন্ড ল বলতেছে কি, যে আনব্যালেন্সড ফোর্স এক্সার্ট করলে দেয়ার উইল বি আ চেঞ্জ ইন মোমেন্টাম অর দেয়ার উইল বি আ চেঞ্জ ইন ভেলোসিটি। সো হোয়াট ডাজ দ্যাট মিন? যে আনব্যালেন্সড ফোর্স থাকা মানে ভেলোসিটির চেঞ্জ হবে, আনব্যালেন্সড ফোর্স নাই মানে ভেলোসিটির চেঞ্জ নাই, মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট। তো তার মানে কি, ফার্স্ট লটা অলরেডি সেকেন্ড ল এর মধ্যে ইনক্লুড করা। যে কেমন টাইপের ব্যাপার, আমরা যদি এক্সাম প্র্যাকটিসের এখানের মধ্যে দেখি, কোশ্চেন নাম্বার কত 11 না, এই যে এই জিনিসটা কি বলতেছে, যে ফার্স্ট ল বলতেছে নো অ্যাসেলারেশন অর কনস্ট্যান্ট ভেলোসিটি আনলেস দেয়ার ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স। আর সেকেন্ড ল বলতেছে আনব্যালেন্সড ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসেলারেশন। তো তাহলে কি, কোয়ালিফাই বাই স্টেটিং রেজাল্টেন্ট অর নেট ফোর্স, যে আনব্যালেন্সড ফোর্স ইকুয়াল টু ma। তো তাহলে কি, if resultant force is 0 then Newton's second law states that acceleration হবে 0, নাকি কাবিও? হ্যাঁ। আনব্যালেন্সড ফোর্স নাই মানে অ্যাসেলারেশন নাই, অ্যাসেলারেশন নাই মানে সে কি করবে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। আর অ্যাসেলারেশন আছে মানে সে অ্যাসেলারেট করবে। তো তাহলে কি, নিউটনস ফার্স্ট লটা আসলে এই কন্ডিশনের উপরেই তো আমাদের বেস করা, তাই না? যে নিউটন সেকেন্ড লর মধ্যে নিউটনস ফার্স্ট লটা কি করা আছে, মতখর ইনক্লুড করা আছে। কিভাবে ইনক্লুড করা দেখো তো, যে তুমি যদি কোন একটা অবজেক্টের উপর কি না করো, আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই না করো, সে যা করতেছিল তাই করতে থাকবে। তো তার মানে কি, এটা তো ফার্স্ট লটাকেই এক্সপ্লেইন করা হচ্ছে, তাই না? হ্যাঁ। তো তাহলে এই জন্যই স্টুডেন্টরা বলতেছে যে কি, যে আসলে আমাদের ফার্স্ট ল নিয়ে ওরকম এত বেশি মাথা ঘামানোর দরকার নাই, বিকজ সেকেন্ড ল এর একটা পার্ট হিসেবেই ফার্স্ট লটাকে ট্রিট করা যায়। কিভাবে পার্ট হিসেবে ট্রিট করা যায়? যে আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয় তখন অ্যাসেলারেশন 0, সো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স ডিউরিং নিউটনস ফার্স্ট ল অফ মোশন। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, তো তাহলে এনার্জির চেক পয়েন্ট কোশ্চেন গুলা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না। ওকে, তো এনার্জির এক্সাম প্র্যাকটিস কোশ্চেনের মধ্যে নাম্বার 7 নাম্বার কত? 7 সরি, এইটাই পেন্ডুলামেরটা। এইটার তোমাদের কি একটা ভিডিও দেখছো না, একটা সায়েন্টিস্টে
সায়েন্টিস্ট তো না, একজন টিচার আর কি, সে ওরকম ক্লাসের মধ্যে এক্সপ্লেন করতেছিল যে এমন এই পেন্ডুলামের এই জিনিসটা, দেন ল অফ কনজারভেশন অফ এনার্জি, এই জিনিস। এই ভিডিও দাঁড়াও, তোমাদের এই ভিডিওটা ফার্স্টে দেখাই, 1 মিনিট। I am such a strong believer of the conservation of mechanical energy that I am willing to put my life on the line. If I release that bob from a certain height, then that bob can never come back to a point where the height is any larger. If I release it from this height and it swings, then when it reaches here, it could not be higher. There is a conversion from gravity. ওকে, সো সে এখানের মধ্যে যে জিনিসটা এক্সপ্লেইন করতেছে, যে সে বলতেছে কি যে আমি যদি কোন একটা অবজেক্টকে জাস্ট কি করি রাফিন, জাস্ট যদি রিলিজ করি, নট থ্রো, ঠিক আছে, কোন একটা অবজেক্টকে ঢিলা মারতেছি না, তাকে জাস্ট ওখান থেকে রিলিজ করে দেই, তো ওই পেন্ডুলামটা কি করবে বা ওই অবজেক্টটা কি করবে, বেশির চেয়ে বেশি ওই হাইট পর্যন্তই আসবে। যদি এয়ার রেজিস্ট্যান্স এন্ড এভরিথিং ইগনোরও করো, তাইলে পরেও একটা অবজেক্টকে যত হাইট থেকে ছাড়ছো, সে তো এই হাইটের থেকে বেশি হাইটে উঠতে পারবে না অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি। কেন? বিকজ ইনিশিয়াল এনার্জিটা কি, যে তুমি তাকে থ্রো করতেছো না, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে ইউ আর নট throwing or you are not giving the object any initial velocity, তুমি তাকে জাস্ট সিম্পলি কি করতেছো, রিলিজ করতেছো। তো এই রিলিজ করলে পরে সে কি করবে, ইনিশিয়াল ভেলোসিটি 0, মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0। তো তাহলে তার ইনিশিয়াল পুরো এনার্জিটাই কি, জিপি ছিল। তো জিপি থেকে নিচে যে কাইনেটিকে কনভার্ট হবে, দেন আবার উপরে উঠে কাইনেটিকটা কি হবে, জিপি তে যাবে। তো তাহলে ইনিশিয়াল জিপি যা ছিল, ফাইনাল জিপি কি ওর থেকে বেশি হওয়া পসিবল অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি। এনার্জি তো এর থেকে বেশি হওয়া পসিবল না। তো তাহলে ওই ব্যাপারটাই সে এখানের মধ্যে টেস্ট করবে আর কি, ঠিক আছে। এখানের মধ্যে ফার্স্টে এই পার্টটুকু আরেকটু সামনে থেকে শুরু করেন। Because energy, we believe, is conserved. So if you bring a pendulum at a certain distance above the ground, like this, and you let it swing, when it comes back here, it is almost আচ্ছা, এই exactly ভিডিওটার সাউন্ড অনেক কম। ওকে, আমরা এই শর্ট ভিডিওটাই দেখি তাহলে, ঠিক আছে। এখানে মেইনলি তার ফুল লেকচারটা, তো আমরা ফার্স্ট এই ভিডিওটা দেখি। I am such a strong believer of the conservation of mechanical energy that I am willing to put my life on the line. If I release that bob from a certain height, then that bob can never come back to a point where the height is any larger. If I release it from this height and it swings, then when it reaches here, it could not be higher. There is a conversion from gravitational potential energy to kinetic energy back to gravitational potential energy, and it will come to a stop here. And when it swings back, it should not be able to reach any higher, provided that I do not give this object an initial speed when I stand here. I trust the conservation of mechanical energy for 100%. I may not trust myself. I'm going to release this object, and I hope I will be able to do it at 0 speed, so that when it comes back, it may touch my chin, but it may not crush my chin.
I want you to be extremely quiet because this is no joke. If I don't succeed in giving it 0 speed, then this will be my last lecture. I will close my eyes. I don't want to see this. So please be very quiet. I almost didn't sleep all night. 3, 2, 1, 0. Physics works, and I'm still. তো এখন এখানের মধ্যে দেখছো রাফিন যে বলটা কি করছে, যে পেন্ডুলামটা ইভেন্চুয়ালি ফেরত আসতে সময় ওই হাইট পর্যন্ত আসতে পারে না, ওই হাইটটা থেকে একটু কম আসছে। কেন? বিকজ মুভমেন্টের সময় এয়ার রেজিস্ট্যান্স এন্ড ফ্রিকশন এইসবের জন্য একটু তার এনার্জি কমে গেছে। তো এর জন্য যেই হাইট থেকে রিলিজ করছে তার থেকে একটু কম উপর পর্যন্ত ফেরত আসতে পারছে। কেন? বিকজ কিছু এনার্জি গট লস্ট অ্যাজ ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন আর কি। তো এখন এখানের মধ্যে দেখো স্টুডেন্টের এক্সপেরিমেন্টটা অলমোস্ট সেম টাইপের। কি বলতেছে যে ইন আ ডেমনস্ট্রেশন অফ এনার্জি ট্রান্সফার আ লার্জ পেন্ডুলাম ইজ মেড বাই সাসপেন্ডিং 7 kg bowling ball on a long piece of wire. A student is invited to pull the ball back until it touches her nose and then release it and stands perfectly still while waiting for the ball to return. তো তাহলে মেয়েটা তার নাকের এখানের মধ্যে বলটা লাগায় দেন এটাকে রিলিজ করছে। তো বলটা যে দেন যখন নাকি ফেরত আসবে বেশির চেয়ে বেশি তার নাকটাকে টাচ করবে, কিন্তু নাকটাকে কি করবে না, ভর্তা বানাবে না আর কি। তো এই ফলোইং ইনস্ট্রাকশন গুলি দেওয়া হয়েছে যে ডু নট পুশ দা বল, জাস্ট রিলিজ ইট। তো তার মানে কি যে ইনিশিয়ালি যেন কোনো কি না থাকে রাফিন, ইনিশিয়ালি যেন কোনো ভেলোসিটি না থাকে। বিকজ ইনিশিয়াল কোনো ভেলোসিটি যদি থাকতো তো তখন কি হবে, ইনিশিয়ালি ভেলোসিটিটা ইউজ করলে পরে অপোজিট এন্ডে সে যেই হাইট থেকে রিলিজ করা হয়েছে তার থেকে একটু বেশি উপরে যাবে, দেন ফেরত আসতে সময় তখন মেয়েটার মুখটাকে ভর্তা বানায় ফেলবে আর কি। তো এর জন্য আরেকটা কথা কি বলছে যে ডু নট মুভ ইউর ফেস ওয়াইল দা কি বলে বিফোর দা বল রিটার্নস। তো তাহলে কি বলটা ফেরত আসার আগে তুমি যদি এরকম এক্সাইটেড হয়ে একটু সামনের দিকে বাড়াও, মুখটা দেখো যে বলটা কই পর্যন্ত আসে, তো তখন কি করবে, তোমার থুতনি বাড়ি মাইরে ভেঙে ফেলতে পারে। তো এখন এর জন্য বলতেছে যে এক্সপ্লেইন দিস ডেমনস্ট্রেশন এন্ড দ্য নিড ফর দিস ইনস্ট্রাকশনস। সো এই কথাটাই কি বলতেছে আমরা যদি দেখি যে কোশ্চেন নাম্বার 7 না, এই যে ফার্স্ট অফ অল ইট উইল নট স্ট্রাইক দ্য স্টুডেন্ট ফেস as it will at most যে বেশির চেয়ে বেশি কি করবে, it will just touch or return to the starting point। যে এনার্জি তো আমাদের কনজার্ভ থাকতে হবে। সো তার মানে কি যে it cannot be higher than its starting point because that would require an extra GP। তো ইনিশিয়াল জিপি থেকে তো ফাইনাল জিপি বেশি হবে না যদি না তুমি তাকে ইনিশিয়াল কোনো ভেলোসিটি দিয়ে থাকো। ঠিক আছে, যে ইনিশিয়ালি পুরোটা জিপি দেন জিপি থেকে কে তে যাবে, দেন কে থেকে আবার এটা কি করবে, জিপি তে ফেরত আসবে। সো এনার্জি ডিসিপেটেড এগেইনস্ট এয়ার রেজিস্ট্যান্স সো উইল স্টপ ইট কোয়াইট বিফোর রিচিং দ্য স্টার্টিং পয়েন্ট। তো তাহলে পুশ করতে মানা করছে কেন? এই যে পুশ ডাজ ওয়ার্ক অন দা বল। সো তার মানে পুশিং provides extra energy if pushed, so তাহলে it can move higher and it will hit the student। so তাহলে যদি বলটাকে পুশ করা হয় তো তখন কি করবে, যত হাইট থেকে ছাড়া হয়েছে সে ওই হাইটের থেকে আরো বেশি হাইট উপরে উঠবে, বিকজ ইনিশিয়ালি তাকে একটা পুশিং ফোর্স দিয়ে একটা কাইনেটিক এনার্জি দেওয়া হয়েছে। or if the face moves forward, যে মেয়েটা যদি মুভ করে বিফোর দ্য বল রিটার্নস, তখন কি যে মেয়েটা যদি সামনে মুভ করে তো তখন কি করবে, যে the ball might reach up to the girl and hit her face। বুঝতে পারছো? এই যে if the face move back the ball will not reach it, আর যদি ফরওয়ার্ড মুভ করে তো তখন মুখটার মধ্যে যায় হিট করতে পারে। বুঝতে পারছো রাফিন? হ্যাঁ বুঝছি। ওকে, তো এই এনার্জির এক্সাম প্র্যাকটিস কোশ্চেনে কি আর কারো কোনো প্রবলেম আছে? ওকে, সো তাহলে আমরা মোমেন্টামের চেক পয়েন্ট আর এক্সাম প্র্যাকটিসটা নেক্সট ক্লাসে করে দেন নেক্সট ক্লাসে আমরা ফ্লুইড স্টার্ট করব। আমি আজকে রাতে তোমাদেরকে ফ্লুইডস এর লেকচার ভিডিও দিয়ে রাখবো, তো ওইটা জিনিস তোমরা একটু দেখে রাখো। ঠিক আছে, আমি বলে দিব যে মেসেজে যখন নাকি দিব তখন এরকম বলে রাখবো যে কোন জিনিসটা কি করতে হবে। ওকে, এখন আমার এই A2 ব্যাচের টাইম শুরু হয়ে গেছে প্রায়।
তো ওদের ব্যাচটা স্টার্ট করতে হবে, ঠিক আছে? এখন আমরা ক্লাসটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।